গোড়া থেকে বলবো। এবার আমি বাণিজ্যিক আইন সম্পর্কে কিছু কথা বলতে চাই, যদিও কিন্তু এটা কিন্তু সাবজেক্ট ম্যাটার অফ এক্সামিনেশন নয়, এতে এক্সামিনেশনে সব শর্ট কোশ্চেন আসবে, বড় বড় কোশ্চেন আসবে না। আগেও যেসব পড়িয়েছি সেসব সম্পর্কে আমি বলেই দিচ্ছি, শর্ট কোশ্চেন আসবে। যেমন আমি কোশ্চেন দিতে পারি যে ডাইসি আইন সম্পর্কে কি বলেছে। বলা আইন সম্বন্ধে বলেছে যে হোয়াট এভার দি রাইট অ্যান্ড অব্লিগেশন টু মি, দ্যাট রাইট অ্যান্ড দ্যাট must hold the right and obligation to the other. তা কোশ্চেন পড়বে এইভাবে, শর্ট কোশ্চেন, যে ওইটা বলে তারপর ওটা কার কার এটা আইনজ্ঞের নাম, তখন নামটা চারটে নাম দেওয়া থাকবে, যে কোনো একটা নাম রাইট হবে আর বাকি সব রাইটগুলো কাটা। এখন আমি বাণিজ্যিক আইনের একটি অংশ। বাণিজ্যিক আইন দেশের আইনের একটি অংশ। ইহার বিষয়বস্তু ব্যবসা ও বাণিজ্য ও শিল্প। আইনের যে অংশ ব্যবসায়ী বা বাণিজ্য সম্প্রদায়ের মধ্যে লেনদেন নিয়ন্ত্রণ করে তাহাই বাণিজ্যিক আইন। বাণিজ্যিক মামলা সম্পর্কে কলিকাতা হাইকোর্টের নিয়মাবলীতে একটি ধারায় বলা হইয়াছে যে ব্যবসায়ী ব্যাংকার বণিকদের মধ্যে সাধারণ লেনদেন সম্পর্কিত বিরোধ হইল বাণিজ্যিক আইনের বিষয়বস্তু। ইহা ভিন্ন দলিল তৈরি, পণ্যের রপ্তানি আমদানি, পণ্যের ভাড়া, স্থলপথে পণ্য প্রেরণ, বীমা, ব্যাংক ব্যবসা, বাণিজ্যিক প্রতিনিধি তো ও বাণিজ্যিক রীতিনীতি, এই সকল লেনদেন বাবদ দেনাও বাণিজ্যিক মামলার বিষয়বস্তু। অতএব কিন্তু যদি কোশ্চেন পড়ে যে বাণিজ্যিক আইনের কী কী ইনক্লুডস, তার মধ্যে আমি হয়তো একটা দেব পণ্যের ভাড়া, খাঁটি দেবো, বাদ বাকিগুলো সব গেঁজা, মানে উল্টো পাল্টা দেওয়া থাকবে। আপনাকে কিন্তু পণ্যের ভাড়া করতে পারে, প্রথমেই বলতে পারেন, বা আমি হয়তো দ্বিতীয় কোশ্চেন আমি বলছি হয়তো ব্যাংকার হচ্ছে ব্যবসায়ী বণিকদের মধ্যে সাধারণ লেনদেন সম্পর্কিত বিরোধ। এ সম্পর্কে আমি হয়তো কোশ্চেন দেবো যে এটা কে কাদের মধ্যে জড়িত, তখন আপনার উত্তর দিয়ে ব্যাংকার বলে লিখবো, ব্যাংকার ও বণিকদের মধ্যে লিখবো প্রথম রাইট, বাদ বাকি আমি গেঁজা মানে পড়ার কোনো কারণ নেই। এইবার আমি বলতে চাই যে হোয়াট ইজ দি সোর্স অফ এ ল, আইন কিভাবে এলো সে সম্পর্কে আমি আপনাদের 5-6টা পয়েন্ট বলবো। পরীক্ষায় কিন্তু আসবে না তা নয়, আসতে পারে। সেই সময় বড় কোশ্চেন আপনাদের একটাও আসবে না, সব ছোট কোশ্চেনই আসবে। কিন্তু একটা এই যা যে সোর্স বলছি সেই সোর্সগুলোর একটা আমি রাইট দেবো, বাদ বাকিগুলো আমি সব ভুল দেবো। তো আপনাদের রাইট যেটা রাইট হবে সেটাকে রাইট চিহ্ন দিতে হবে। প্রথমত হচ্ছে বাণিজ্যিক সম্পত্তি, এই আইনের ভারতীয় আইনের উৎস কী সে সম্পর্কে আমি বলছি। এটা খুবই শর্ট কোশ্চেন হবে, বড় কিছু বলবো না। ভারতীয় আইন প্রণীত বিধি 1, 2 হচ্ছে বিশিষ্ট আইন ব্রিটিশ আইন, 3 হচ্ছে বাণিজ্যিক ব্রিটিশ আইন, 3 হচ্ছে বিচার বিভাগীয় সিদ্ধান্ত যেটা হাইকোর্টে হয়, বা আগে আমাদের সুপ্রিম কোর্ট ছিল না, তখন ছিল প্রিভি কাউন্সিল। তা হাইকোর্টের পর প্রিভি কাউন্সিলে যেতে হতো, তাহলে বিচার বিভাগের ব্যবস্থা দিকেও আইন হয়। তারপর হচ্ছে প্রথা রীতিনীতি, যেমন আপনাদের আমি আগের চ্যাপ্টারে বলেছি যে যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রীতিনীতি আছে, প্রথা আছে, সে প্রথাগুলোও বাতাবে। তবে প্রশ্ন এভাবে পড়তে পারে যে প্রথা রীতিনীতি কি আইনের উৎস, তাতে তাতে আমি বলবো যে আপনার উত্তর হবে যেটা খাঁটি কারেক্ট হবে সেটাকে লিখতে হবে। আর হচ্ছে বিজ্ঞান সমীক্ষা থেকেও
ও আইন আইন উৎস হতে পারে। এইবার আমি চলে যাব যে আইনের অবশ্যই উপাদান কি, আইনের কতগুলি উপাদান আছে, সেই উপাদান সম্পর্কে আমি আপনাদের কিছু কথা বলে রাখছি। তার মধ্যে প্রথমে আমাদের করতে হবে যে চুক্তি কাকে বলে। চুক্তি হচ্ছে অ্যান এগ্রিমেন্ট enforceable by law is a enforceable by law as per section 2H। চুক্তিতে অবশ্যই একটি বলা রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে সম্মতি কাকে বলে, কোনো কিছু করা বা না করার জন্য ইচ্ছা প্রকাশ করাকে সম্মতি বলে। কিন্তু সমস্ত সম্মতির মধ্যে সমস্ত সম্মতি আদালতে বলবৎ করা যায় না। যেমন আমি বলছি যে আপনি আপনার বাড়িতে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করলেন, আমি হয়তো যাওয়ার প্রথমে বলে দিলাম যাব, তারপর আমি গেলাম না। ইউ ক্যানট ফাইল এনি স্যুট এগেনস্ট মি বিকজ দিস সম্মতি হচ্ছে নট এনফোর্সেবল বাই ল। কাজেই যে প্রথমেই দেখতে হবে, কোশ্চেন পড়তে পারে যে অ্যান এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল ইজ এ কন্ট্রাক্ট। তখন আপনাদের উত্তর হবে যে সেকশন 2H অনুসারে আরও ওর সঙ্গে যোগ করতে হবে যে অতএব চুক্তিতে সম্মতি অবশ্যই থাকবে। সম্মতি যদি না থাকে তাহলে চুক্তি হবে না। সম্মতির মধ্যে বিশেষ করে যেসব সম্মতি আদালতে বলবৎ করা যায় সেইটিকে বলা হবে সম্মতি। চুক্তি চুক্তি উৎপন্ন হয় সম্মতি হতে। চুক্তির এটা কোশ্চেন পড়তে পারে যে চুক্তি কিভাবে উৎপন্ন হয়, তখন অ্যান্সার আমি সম্মতি দিব, অসম্মতি দিব, হ্যান ত্যান। সম্মতি হবে আপনাদের অ্যান্সার। দুই বা ততোধিক ব্যক্তি একমত হইয়া কোনো, ইংরেজিতে এগ্রিমেন্ট বলা হয়। সকল সম্মতি আইনের আওতায় পড়ে না। উদাহরণ তো আমি আগেই বলে দিয়েছি, সেটা কিছু নয়। এর মধ্যে একটা বড় কোশ্চেন আগের পরীক্ষায় পড়েছিল, আপনাদের এসব পরীক্ষায় থাকবে না। যেমন অল কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্ট আর নট কন্ট্রাক্ট। তার মধ্যে সমস্ত চুক্তি হচ্ছে সম্মতি, কিন্তু সমস্ত সম্মতি হচ্ছে চুক্তি নয়। এই কোশ্চেন আপনাদের পড়বে না, কিন্তু আপনাদের জানতে হবে যে অল কন্ট্রাক্টর এগ্রিমেন্ট বলে অল কন্ট্রাক্টর এগ্রিমেন্ট অ্যান্ড বাট এগ্রিমেন্ট আর নট কন্ট্রাক্ট, এটা হেডিং থাকবে। তাতে বলা থাকবে যে হুইচ এগ্রিমেন্ট ক্যান বি এনফোর্সেবল ইন ল, যে দি এগ্রিমেন্ট হুইচ ইজ এনফোর্সেবল বাই ল। তখন এই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এই প্রশ্নের উত্তরে এগ্রিমেন্ট আর দুটি শব্দ কন্ট্রাক্ট এগ্রিমেন্ট উভয় সব অর্থেই ব্যবহৃত হয়, উভয় অর্থেই ব্যবহৃত হয়। এই পুস্তকে চুক্তি কথাটি কন্ট্রাক্ট অর্থে ব্যবহার করা হয়েছে। এগ্রিমেন্টের প্রতিশব্দ হিসাব করার একবার বা সম্মতি ব্যবস্থা হতে পারে। এবার প্রশ্নগুলি কি কি আমি এখন শুধু হেডলাইন বলে যাচ্ছি, পড়ানোর সময় আরও বেশি করে ডিটেলস বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে প্রস্তাব স্বীকৃতি। প্রস্তাব স্বীকৃতি আমি এক্ষুনি আলোচনা করে দিচ্ছি। প্রস্তাব স্বীকৃতি হচ্ছে এক পক্ষ প্রস্তাব দেবে, অপর পক্ষ স্বীকৃতি দেবে। তো যে সমস্ত প্রস্তাব দেবে প্রশ্ন আদালতে বলবৎ করা যায় কি না, বলবৎ করা গেলে তবে এটা আইনে তবে চুক্তি করা যাবে, চুক্তি তাছাড়া হবে না। আর প্রস্তাব থাকলেই স্বীকৃতি অবশ্যই থাকবে। স্বীকৃতি যদি না দেয়, মনে করুন আপনি আমাকে নিমন্ত্রণ করলেন, আমি আপনাকে বললাম হ্যাঁ আমি যাব, আপনার প্রস্তাব হলো কি নিমন্ত্রণ করা, আমি বললাম স্বীকৃতি আমি দিলাম কিন্তু আমি গেলাম না। ইউ ক্যানট ফাইল এনি স্যুট এগেনস্ট মি।